আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসএসসি কেমিস্ট্রি বইয়ের কুমিল্লা বোর্ড 2024 সালে আসা পুরো এমসিকিউ সেটটি আমরা সমাধান করব। মানে আমরা রসায়নের প্রশ্ন সমাধান করব কুমিল্লা বোর্ড 24 সালে যেটা আসছে সেটা। এবং এটা সমাধান করতে গিয়ে আমাদের যে ব্যাখ্যা করা দরকার, বিস্তারিত যতটুকু ব্যাখ্যা করা দরকার আমি সেই ব্যাখ্যাটা করার চেষ্টা করব ভিডিওটা যতটা ছোট রাখা যায়, যেহেতু পুরো 25টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব, যতটুকু সম্ভব ব্যাখ্যা করা। সো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, ইনশাআল্লাহ উপকৃত হবা। আর মিনওয়াইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি ব্যাখ্যামূলক এরকম ভিডিও কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছি। কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? দেখো, যেই গ্যাসের ভর কম তার ব্যাপনের হার বেশি হয়, আর যার ভর হচ্ছে বেশি তার ব্যাপনের হার কম। তার মানে যে ভারী তার কিন্তু ব্যাপনের হার বেশি হওয়ার কথা না, কম হবে। আর যে হালকা তার ব্যাপনের হার হবে বেশি। তা চলো আমরা এখানে চেষ্টা করি বোঝার যে কার ভর এখানে কম, কারণ তারই তো ব্যাপনের হার বেশি, তাই না? তো অ্যামোনিয়া, যেমন এখানে আছে অ্যামোনিয়া, তো প্রথমে আছে ভাই ইথিলিন। হ্যাঁ, ইথিলিন ইথিলিন হচ্ছে তোমার এক ধরনের অ্যালকিন, সো এটা হচ্ছে C2H4 ইথিলিন। তোমার অ্যামোনিয়া হচ্ছে NH3, ফ্লোরিন হচ্ছে F2, আর এখানে নাইট্রোজেন হচ্ছে N2। এগুলাকে বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে দেখো, আমরা যদি হিসাব করি যে কার্বন এখানে হচ্ছে দুইটা কার্বন, প্রত্যেকটা কার্বন হচ্ছে 12, 12 দুগুণে 24, 24 আর 4 হচ্ছে এখানে 28। ঠিক আছে, এখানে 28 গ্রাম। অ্যামোনিয়ার ভর হচ্ছে আমাদের নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 3, 14 আর 3 হচ্ছে 17। ফ্লোরিন, একটা ফ্লোরিনের ভর হচ্ছে তোমার প্রায় 19, তো 19 দুগুণে 38 হবে এটা। আর নাইট্রোজেন, একটা নাইট্রোজেন 14, দুইটা নাইট্রোজেন মানে হচ্ছে 28। তাহলে এখানে সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার, সুতরাং উত্তর হবে হচ্ছে খ। যার ভর সবচেয়ে কম তার ব্যাপন সবচেয়ে বেশি। কোনটি লবণের সংকেত? দেখো এগুলোর মধ্যে আমরা, এটা হচ্ছে লবণের সংকেত, এখানে সোডিয়াম আছে, এটা হচ্ছে পজিটিভ পাশ, আর এই পুরোটা হচ্ছে নেগেটিভ পার্ট। সো একটা পজিটিভ অংশ লবণে, একটা পজিটিভ অংশ থাকে, একটা নেগেটিভ অংশ থাকে, এটা মিলে লবণ তৈরি হয়। এর পরের প্রশ্ন, কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? এটা হচ্ছে মুখস্থ। নাইট্রোজেনের বন্ধন শক্তি আসলে ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেনের তুলনায় অনেক অনেক বেশি। তোমরা বন্ধন শক্তির একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে, সেটা একটু দেখে নিবা। আমি বিশ্বাস করি বন্ধন শক্তি রিলেটেড যেহেতু ম্যাথ তোমরা করছো, সো তোমরা হয়তো পারো। ঠিক আছে, এই চার্টের অনেক মানগুলা তোমাদের আসলে জানা আছে, আইডিয়া আছে। নাইট্রোজেনের আসলে বন্ধন শক্তি সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের একটা ট্রিপল বন্ড থাকে। হ্যাঁ, একটা ত্রিবন্ধন থাকে। এই মজার ব্যাপার হচ্ছে এই এক্সাক্ট প্রশ্নটা তোমার চট্টগ্রাম বোর্ড 2024 সালে এমসিকিউতে আসছে। তারপর দেখো, ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত? এটা ভাই মুখস্থ করতে হবে। এটার উত্তর হচ্ছে ক, 27%। ড্রাই সেলে তোমার গ্রাফাইট ক্যাথোড ইউজ করা হয়, জিঙ্ক বিজারক ইউজ করা হয়, অ্যানোড ঋণাত্মক ইউজ করা হয়। তুমি যদি ড্রাই সেল পড়ে থাকো তাহলে তুমি পারবা, আর না পড়ে থাকলে এটা পারবা না। কোনটির পিএইচ এর মান বেশি? এটা তো সহজ, অগ্ন্যাশয় রস। এই সবগুলোর মধ্যে পিএইচ এর মান বেশি মানে অগ্ন্যাশয় রস হচ্ছে তোমার ক্ষারীয়। হ্যাঁ, এগুলো সবগুলোর মধ্যে অগ্ন্যাশয় রসের পিএইচ এর মানই সবচেয়ে বেশি। কোন মৌলটিকে স্ববিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায়? এটার উত্তর সহজ, কপার। তোমার যদি কপারের মানে বিজারণ প্রক্রিয়ার যে নিষ্কাশন, কপারের নিষ্কাশনটা, সেটা যদি মুখস্থ থাকে বিক্রিয়াগুলা, তাহলে তুমি এটা পারবা ইনশাল্লাহ। আর নাহলে এগুলো আসলে বেশি বেশি প্র্যাকটিস করার মধ্যে দিয়েও মুখস্থ করে ফেলতে পারো। কোনটির ফার্মেন্টেশনে ইথানল পাওয়া যায়? দেখো, ভাতকে যদি ফার্মেন্টেশন করো তাহলে তুমি সেখান থেকে ইথানল পাবা। ইথানল এক ধরনের অ্যালকোহল, বুঝতে পারছো? কোনটি কৃত্রিম পলিমার? কোনটি কৃত্রিম পলিমার? উত্তর হচ্ছে নাইলন। নাইলন হচ্ছে এমন একটা পলিমার যেটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তোমার এরপরের প্রশ্ন, পাকস্থলীতে অ্যাসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? পাকস্থলীর ভিতরে অ্যাসিড প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরপরের প্রশ্ন হচ্ছে, কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে? উত্তর খুব সোজা, কার্বনিক অ্যাসিড, H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়? সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়? প্রথম কথা হচ্ছে যে সোডিয়াম প্রোপানয়েটের সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া করাও, তাহলে যে হাইড্রোকার্বনটা পাওয়া যাবে এটা কিন্তু একটা অ্যালকেন হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যালকেন না, এটা কিন্তু অ্যালকিন। C2H4 আছে, ডাবল 2 এর ডাবল 4, তাহলে এটা অ্যালকিন। 3 এর ডাবল হচ্ছে কত? 6, তাহলে এটাও একটা অ্যালকিন, এটাও বাদ। এটা একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন। তো অ্যালকেনের মধ্যে কোনটা হবে? দেখো, আমরা জানি যে এই বিক্রিয়াটা, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তার মানে একটা কার্বন কমে যায়। প্রোপানয়েটের ক্ষেত্রে কার্বন থাকে 3টা, আর একটা কমে গেলে হবে 2টা, সুতরাং এটা হবে উত্তর। এটাতে তো তিনটাই আছে, সো এটা উত্তর হবে না। তো তোমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ভালোমতো পড়ো, তোমাদের অধ্যায় নাম্বার 11তে আছে, তাহলে তুমি এটা ইজিলি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি এমসিকিউ করতে হবে আসলে। এরপরের প্রশ্ন, কোনটি পানিতে দ্রবণীয়?
এই কোশ্চেনটার উত্তর সরাসরি হচ্ছে সাধারণ লবণ। আমরা জানি সাধারণ লবণ মানে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা তো পানিতে গলে যায়, দ্রবণীয়, তাই না? সরিষার তেল, কেরোসিন, ন্যাপথলিন এগুলো কোনোটাই পানিতে দ্রবণীয় না। এর পরের প্রশ্ন, ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে? ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে হয় কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্ন ভাই, পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ ন্যাপথা থাকে? এটা মুখস্থ রাখতে হবে, 10%। অলিয়ামের সংকেত কি? H2S2O7। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তো এখানে হচ্ছে এই প্রশ্নটা মজার ব্যাপার হচ্ছে, এই প্রশ্নটা তোমার চট্টগ্রাম 2024 সালে আসছে। এরপরে আমাদের একটা বহুপদী সমান্তরাল সূচক একটা প্রশ্ন। এখানে আমাদেরকে একটা গ্রুপ দিছে 1, এখানে 16, এখানে 17 দিছে। তারপর তোমাকে বলছে যে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম। দেখো, এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এই কথাটা তো আমার কাছে ঠিকঠাক লাগতেছে না, কারণ ডি হচ্ছে নিচে আছে, যে নিচে থাকবে তার আয়নীকরণ শক্তি কম হবে, কারণ সে ইলেকট্রন ইজিলি বের করতে পারে, তাই সে আর বেশি বের করতে বেশি এনার্জি তার লাগে না। কিন্তু ওর তো ইলেকট্রন ডি এর তুলনায় কম্পারেটিভলি ইজিলি বের হবে না, কারণ ডি এর কিন্তু শক্তি স্তর একটা বেশি, তাই ইলেকট্রনকে ইজিলি সে বের করতে পারে। তো ইজিলি যেহেতু ডি ইলেকট্রন বের করতে পারে, ওর শক্তি স্তর যেহেতু বড়, তার মানে ওর অল্প শক্তি দিলে ইলেকট্রনটা শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে না, ওটা ফট করে বের হয়ে যাবে। তাহলে ওর আয়নীকরণ শক্তি কেমনি বেশি হবে? ওর তো ওটা কম হবে, তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হবে। ওরা বলতেছে এর আয়নীকরণ শক্তি নাকি কম, তাহলে এটা তো মানাই যায় না, ঠিক আছে? এরপরে বলছে ডি এর পারমাণবিক আকার কিউ এর অপেক্ষা ছোট। ডি এর পারমাণবিক আকার, এটার আকার নাকি কিউ এর থেকে ছোট? এটা তো ঠিক আছে, কারণ আপনার দেখেন এখানে পুরো একটা শক্তি স্তর বেড়ে যায়। ডি আছে এখানে, কিউ আছে এর নিচে, পুরো একটা শক্তি স্তর বাড়লে তো আকার বাড়বেই, তাই না? আকার অনেক বড় হয়ে যাবে। ই ডি এর অপেক্ষা অধিকতর সক্রিয়, ই থেকে ডি, তো ই তো সক্রিয় বেশি হবেই, যত বামে থাকবে তত সক্রিয়তা বেশি হবে, তোমার এইদিকে সক্রিয়তা কমতে থাকবে। সুতরাং উত্তর হচ্ছে 2 আর 3 হবে, মানে হচ্ছে আমাদের খ নাম্বারটা হবে উত্তর, ঠিক আছে? তো তুমি কিন্তু যদি দেখো যে 1 নাম্বারটা উত্তর না, তোমরা 2টা চেক করার কোনো দরকার নেই, কারণ তুমি তো জানোই যে অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে 2 আর 3 তার মানে হইতেই হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 250 ml দ্রবণে 4 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো, দ্রবণটির মোলারিটি কত? মোলারিটি বের করার সূত্র হচ্ছে S = W * 1000 ডিভাইডেড বাই M * V। এই ভিটা কিন্তু এখানে আয়তন এবং সেটা মিলিলিটার এককে নিতে হবে। দেখো W এর মান দেওয়া আছে, এই যে 4.9, তুমি এখানে বসাও 4.9 বসাও, ইনটু 1000 বসাও, আর তোমাকে বলছে যে M মানে হচ্ছে আণবিক ভর। তো খাবার লবণ মানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? সোডিয়ামের 23 আর এটার কত? এটার হচ্ছে 35.5। তাহলে 23 এর লগে, আচ্ছা এখানে কোথায় হিসাব করবা? এখানে হিসাব করে দেখাই। 23 এর সাথে যদি তুমি 35.5 যোগ করো, তাহলে তোমার এটা হবে 58.5। 58.5। তো তুমি এখানে ভাই 58.5 বসাও, আর তোমার আয়তন লাগবে 250 ml দেওয়া আছে আয়তন, সো 250 এখানে বসাও। একটা ক্যালকুলেটর চাপলে তোমার অ্যান্সারটা আসবে 0.33, ঠিক আছে? 0.33 মোলার। এর পরের প্রশ্ন, দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে? দেখো সেমিমোলার মানে কি? সেমিমোলার মানে যেটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, ওকে? সেমিমোলার মানে এটা। তো কত গ্রাম তোমার লবণ যোগ করতে হবে? তাহলে একটা কাজ করো, তুমি ডব্লিউ বের করবা। তো এই ডব্লিউ কত লিখতে পারো? এস এম ভি। দেখো ডব্লিউ কত লেখা যায় এস এম ভি ডিভাইডেড বাই এই 1000 নিচে নিয়ে আসো, ডিভাইডেড বাই 1000। তো তোমার সেমি মোলার মানে হচ্ছে বললাম যেটা 0.5, তাহলে এস এর মান হচ্ছে এই যে এস এর মান হচ্ছে 0.5। আচ্ছা, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এই পাশে লিখে দেখাই। এস এর মান হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এস এম বি ডিভাইডেড বাই 1000। সো এস এর মান হচ্ছে 0.5, আর আমার এম এর মান হচ্ছে তোমার একটু আগে দেখলাম 58.5, আর ভি হচ্ছে 250 ml ছিল, 250 ml, ঠিক আছে? 250 ml, আর নিচে হচ্ছে 1000। তো আমরা ক্যালকুলেটর একটু চাপি, দেখি এটা অ্যান্সার কত আসে। এটা উত্তর হয় 7.3125 গ্রাম, ঠিক আছে? তাহলে আমাদের অলরেডি ছিল 4.9 গ্রাম, আমরা আরো এক্সট্রা কতটুকু আমরা এতটুকু লাগবে, তাই না? তাহলে 7.3125 থেকে 4.9 গ্রামকে বাদ দিয়ে দাও, বাদ দিলে এটার অ্যান্সারটা কত আসে? এটার অ্যান্সারটা কত আসে দেখো, আমি একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি। তো এটার অ্যান্সার হচ্ছে 2.4125 এরকম আর কি, এত গ্রাম। তো
তো সেটা আমাদের আসলে এই ক নাম্বারের সাথে কিন্তু হুবহু মিলে যায়, ঠিক আছে। তো আমাদের উত্তর হবে এখানে হচ্ছে ক। এর পরের প্রশ্ন, মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? উত্তর হচ্ছে হাইড্রোজেন। মোমের মধ্যে হাইড্রোজেন থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? এই ধরনের বস্তুকে আমরা বলি হচ্ছে উদ্যপাতিত বস্তু। তো এখানের মধ্যে থাকা তোমার এটা হচ্ছে উত্তর হবে, এটার নামটা আমি ভুলে গেছি কিন্তু এটার আমার সংকেতটা মনে আছে। হ্যাঁ, তো এরপরে আমরা একটি ইলেকট্রনের ভর কত, এটা তো খুব সোজা মুখস্থ। এটা হচ্ছে উত্তর 9.11 × 10⁻28 গ্রাম, আর কেজিতে নিলে এটা হবে 10⁻31 কেজি, ঠিক আছে। এরপরের প্রশ্ন, আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মোলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মোলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? পটাশিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 19টা। সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে মোট 18টা ইলেকট্রন আছে আর্গনে আর কি। হ্যাঁ, তো এটা আর কি মুখস্থের বিষয়, তুমি মুখস্থ এগুলা জানার কথা, এগুলো অলরেডি, এগুলো খুব সোজা। কোনটি নন রেডক্স বিক্রিয়া? মানে কি? রেডক্স মানে জারণ বিজারণ, নন রেডক্স মানে জারণ বিজারণ নয় এমন বিক্রিয়া। আচ্ছা, জারণ বিজারণ নয় মানে কি? যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয় না সেটা জারণ বিজারণ বিক্রিয়া না। যেমন এই বিক্রিয়া কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয়। জিঙ্কের এখানে জারণ সংখ্যা 0, এখানে জিঙ্কের জারণ সংখ্যা +2, তাহলে কি জারণ সংখ্যা বাড়লো না? আবার এখানে আয়রনের জারণ সংখ্যা +2, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, তাহলে জারণ সংখ্যা বাড়লো না? তাহলে এই দুটো হচ্ছে এখানে হচ্ছে জারণ বিজারণ হয়ে গেল এগুলা। এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, এটা তো বাড়লো। অক্সিজেনের 0 কিন্তু এখানে অক্সিজেনের -2, তাহলে এটা তো কমলো। তাহলে এই তিনটা কিন্তু ডেফিনেটলি জারণ বিজারণ না। কিন্তু এখানে দেখো সোডিয়ামের +1, এখানেও আমাদের সোডিয়ামের +1, এখানে আমাদের সিলভারের +1, এখানেও আমাদের সিলভারের +1, তাহলে বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়াটায় সোডিয়ামের +1, এখানেও +1, তার মানে বাড়েও নাই কমেও নাই। এখানে সিলভারের বাড়েও নাই কমেও নাই, সুতরাং এটা জারণ বিজারণ নয়। তার মানে এইটাই হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। এর পরের প্রশ্ন হচ্ছে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? আচ্ছা, যার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, আমরা একটা কাজ করতে পারি, এটা তো মুখস্থ অনেকেই পারবা, কারণ 24 হচ্ছে ক্রোমিয়ামের, ঠিক আছে। তো এটা অনেকেই পেরে যাবা, কিন্তু তারপরেও এটা ইলেকট্রোমিনাস দিয়ে যদি বুঝি তাহলে মনে হয় ভালো হয়। তো আমি দেখো তোমার ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। তো এই জায়গার মধ্যে যে আমাদের নিয়ম হচ্ছে যে যদি ডি থাকে, ডি, তাহলে ডি এর 5টা হিসাব করতে হবে, আর শেষে থাকা, দেখো এটা তো 3d, 4s এরও 1 হিসাব করতে হবে, তাহলে 5 আর 1 হচ্ছে 6, তার মানে ষষ্ঠ যে গ্রুপ সেই গ্রুপে, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 6, তার মানে ক। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, আমাদের মোট 25টা প্রশ্নের ব্যাখ্যা সহকারে আলোচনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ব্যাখ্যা সহকারে আলোচনা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।